স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৫-৬। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সন্ধ্যার সময় এক কনভেনশন হলের ৩ তলায় চলছে তুমুল আমেজের উৎসব। এই কনভেনশন সেন্টারটা তৌসিরের নিজের। ২ তলা বাড়ার জন্য আর ওপরের তলা নিজের কাজের জন্য। আজ এখানে তৌসিরের সাথে রয়েছে অনেক পলিটিশিয়ান, বিভিন্ন এমপি, মন্ত্রী, উকিল, এমন টাইপ মানুষজন যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি। তারাই এখানে এই সম্মেলনে। ২-১ জন ফরেনারও আছেন। ফরেনারদের থাকার কারণ একটা বড় ডিল হবে। ডিলটা কি? ডিলটা হলো বডি পার্ট বিক্রির। গতদিন যে তৌসির একটা মেয়েকে গুলি করেছিল, তারই লিভার, হার্ট, কিডনি বিক্রি করতে এখানে আসলো। তৌসিররা কোনো কিছুই বেনালে ফেলে না। কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের দিয়ে। কিডনি, লিভার, হার্ট, ফুসফুস এগুলোকে আইস বক্সের ভেতরে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এতে রক্ত জমাট বাঁধে না, টিস্যু নষ্ট হয় না। তারপর দ্রুত কালোবাজারে বিক্রি করে দেয়। আর আজও এমন কাজই করছে। কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সবকিছু ৮০ লাখ টাকা। তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টসগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয়। তখনই একজন এমপি, নাম যার কাশেম ফজলুল, সে বলে ওঠে, তৌসির এগুলো বাদ ভাই। ২-১টা কুমারী মেয়ে পাইলে দিস, তো অনেক দিন হয় এমন কিছুর স্বাদ নেওয়া হয় না। তৌসির ওর কথায় বিরক্ত হয়ে বলে, খানকির পোলা, ভালো হ, মায়া বিয়া দিয়া দিছস, তাও তোর শখ মিটল না। এতে ফজলুল হক নাক মুখ কুঁচকে বলে, শখ আর কই মিঠে বলতো, তোর দেওয়ার কাম দিয়া দিস। নাজেম চাচা মদের গ্লাস টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন, আইসা আইসা পাইবি নে, আগে ক্যাশ দে আমার। তখনই আরেকজন বলে, এগুলো বাদ দে, একটা মূল্যবান পাথরের দেখা পাইছি, তোরা কি যাইবি? আমি লোক লাগাইয়া দিছি। তৌসির নাক মুখ কুঁচকে বলে, তোরা যা, আমি যাইতাম না। আমার বউরে লইয়া কাইল পরীক্ষা দিতে নিয়া যাইতে হইব। বউ পায়া মুহূর্তে পোল্টি খালি নাকি? আরে ও আমার বউ, আমি ওর জিম্মিদারি, ওর সব দায়িত্ব তো আমার। তাহলে এখন ওর পাশে থাকতে হইব না? এমনিতেই ছোট বাচ্চা। তৌসিরের কথা শুনে ফজলুল বলে, বাহ, কচি বউ পায়া মুহূর্তে পোল্টি খেলি। তৌসির ওর কথা শুনে রক্ত চোখে ওর চোখের দিকে তাকিয়ে বলে, গরুর বাচ্চা, লাউরামি বন্ধ কর। আমার বউয়ের নাম মুখেও আনবি না। ও আমার বউ, ও আমার ইজ্জত। ওরে নিয়ে একটাও বাজে কথা আমি সহ্য করব না। তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয়। কারণ ও জানে, বেশি উল্টাপাল্টা বকলেই তৌসির ওর গর্দান আস্ত রাখবে না। এদিকে স্থানীয় থানায় ঘটেছে এক কেলেঙ্কারি। নাজহার ৮ নম্বর চাচা তানভীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টং দোকানের পাশ থেকে। কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে। এখনো বলছে না কোন বিষয়ে নিয়ে এসেছে। তবে কিছু সময় পার হতে ওনাকে ছাড়াতে ওনার বড় বোন নাওমি চলে আসেন, যিনি একজন ডিফেন্স লয়ার। বয়স ৩৬, কিন্তু এখনো তিনি অবিবাহিত। তার অবশ্য কারণও আছে বটে, তবে তা না হয় পরে জানতে পারবেন। উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন। হাবিলদারকে বলেন সেল খুলতে, কিন্তু হাবিলদার খোলেন না। এতে উনি দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলেন, আমি ওনার উকিল, আমার কথা বলার রাইট আছে। তখন পেছন থেকে ওসি বলেন, যেতে দাও। নওমি এক নজর পেছনে তাকিয়ে তারপর সেলের ভেতরে ঢোকেন। তানভীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞেস করেন, কি জন্য এসেছি সেখানে? তানভীর ইতস্তত গলায় বলেন, আমি জানি না, আমি দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওসি গিয়ে কয়, আপনার আমাদের সাথে যাইতে হইব, আর তাই চইলা আইছি। এটা শুনে নওমির শরীর রাগে জ্বলে যায়। কি বেহায়ের মতো কথা! নওমি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। দাঁতে দাঁত চেপে ঠাস ঠাস করে তানভীরের গালে দুটো ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, কারবাল ছিড়ছো তুমি? ওরা তোমারে কইলো জেলে আসতে, আর তুমি চইলা আইলা? গরুর বাচ্চা, যখন কারণ বলে নাই তখন ওখানে ওগো কবর দিতে পারলি না? তানভীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। নওমি আর কিছু না বলে মারমুখো হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে। ওসির দিকে রক্ত চোখে চেয়ে জিজ্ঞেস করেন, আমার ভাইকে কেন এখানে নিয়ে এসেছিস রে? ওসি উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলেন, জালিয়াতির কেস আছে ম্যাডাম। নওমি এটা শুনে হাত বাড়িয়ে এক টেনে ওসির কলার ধরে ডেস্কের চেয়ার থেকে টেনে তুলে নিয়ে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন, তুই জালিয়াতির মামলা শিখাস আমারে? শাওয়ার কেস আমারে শিখাস?
তুই যে ঘুষ শোধ খায়া মেতে থাকিস, ওইসব এভিডেন্স পোস্ট করব কোর্টে? করব, বল খানকির ছেলে বল। ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন, ম্যাডাম দেখুন, আমি ছেড়েই দিতাম, শুধু প্রুফ দেখাতে নিয়ে আসা। ভাইরে ভাই, গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে গায়েল দিতে দিতে। বাপরে বাপ, আমার পাশের বাড়ির মানুষ মনে করবে বাপরে অরোরা, সাব্বাস, গায়েল দেয় তো চরম এক্সপার্ট। আমার মুখ দেখছি ছড়িয়ে গেছে এই গায়েল দিতে দিতে। এসব দেখছি আর পড়া যাবে না, তোমরা আমাকে ভালো হতে দিচ্ছ না, এসব কিন্তু ঠিক না। আল্লাহ, আমি আমার অধঃপতন দেখে নিজেই মনে করো কমাই চলে যাবো এরকম হলে। আচ্ছা, গল্পে আসি। নওমি চিৎকার করে বলেন, যখন তুই এর জন্য নিয়ে এসেছিস, তাহলে আমার ভাইরে এসির নিচে কেন রাখিস নাই? আমার ভাইরে কেন কষ্ট পাইতে হইল? ওসি আমতা আমতা করে বলেন, ও ও ও ওকে, আপনি ওনাকে নিয়ে যান। নওমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেন। এতে ওসি গিয়ে 2 কদম পিছনে পড়েন। নওমি ওসির দিকে তাকিয়ে বলেন, আর নেক্সট যদি তালুকদার বাড়ির কেউ থানায় আসে, তাহলে তোর কবর এই থানায় আমি নওমি সিদ্দিকী নিজ হাতে খুঁড়ব। জানোয়ার এ বাচ্চা। নওমি বাইরে এসে তানভীরকে সেল থেকে ধরে বাইরে নিয়ে আসেন। বিষাক্ত দৃষ্টিতে চারপাশ তাকিয়ে থাকতে থাকতে বের হন। থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল। তালুকদারদের পাওয়ারই এমনই যে আজ পর্যন্ত কেউ ওদের জেলের পেছনে বন্দি রাখা সম্ভব হয়নি। নওমি তানভীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন, আর তানভীরের দিকে তাকিয়ে বলেন, যদি আর শুনি বিনা কারণে সামান্য কারণে তুই এখানে এসেছিস, তো খোদার কসম তোরে আমি নিজ হাতে কুপামু। তানভীর মাথা নিচু করে রাখেন। নওমি আবার বলেন, যদি কেউ তোকে বিনা কারণে অ্যারেস্ট করতে আসে, কারণ না বলে, যেখানে দাঁড়িয়ে থাকবি সেখানেই দাঁড়িয়ে ওর মাথা আলাদা করে নিবি, বাকিটা আমি দেখে নেব। তানভীর মাথা নাড়ান। এখন রাত হয়তো 10টার কোটায়। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ তৌসিরও বাড়িতে এমন সময়। নাজা নিচে মাটিতে শুয়েছে আর তৌসির বিছানায়। নাজার ঘুম নেই চোখে। কিভাবে থাকবে? আগামীকাল IELTS এর এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে, আর জোহরের পর এসেই বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে। SSC দেওয়ার পর থেকে মরতে মরতে পড়ছে। 2বার কোর্স করে এইবার পরীক্ষায় বসেছে। প্রথমবার বসেনি, কারণ ওর টার্গেট ডিরেক্ট 9 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। HSC-তে GPA 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাজা। দুনিয়া উল্টে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর। ভাবছেন 18 বছর বয়সে কিভাবে HSC দিল? আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল। 3 পর্যন্ত পড়ে ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডাইরেক্ট 5-এ ভর্তি করিয়েছিল, আর সেজন্য PSC-র রেজাল্ট অত ভালো হয়নি। তবে SSC, HSC অনেক ভালো হয়েছে। নাজা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে। প্রায় হাত পা এখন থেকে কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারকে বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। এই পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররাও মানা করেননি। তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে। বইটই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে করে নাজা। অনেক সময় নীরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে, নাজা, ওপরে বিছানায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাজার কাঁপতে থাকা কলিজাটা আরো বেশি কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমারে জড়ায়া ধইরা ঘুমামু। তৌসিরের এমন আচমকা কথা শুনে নাজা কেঁপে ওঠে। দীর্ঘশ্বাস নাই। নিজেকে বোঝাই এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন চাওয়া স্বাভাবিক। ওরা এখন স্বামী স্ত্রী। একজন স্বামীর চাওয়া এমনই হয়। নাজা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন যাব? তৌসির নাজার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমাইলে শরীরে বেদনা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে যান। তৌসির আর কিছু বলে না। কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে। মনে হচ্ছে ইচ্ছেটা ঝেঁকে ধরেছে। নিচে শুয়ে থাকা নাজার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ডাকাতের বাচ্চা শয়তান্নি। এ বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে। তৌসিরকে নামতে দেখে নাজার ভেতরে হাতুড়ি পেটানো শুরু হয়। বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাজার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি ওইদিকে সরো। নাজা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওইদিকে যান, আর বালিশ নিয়ে আসুন। আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসির নাজার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাজার পাশে গিয়ে বসে পড়ে।
নাজার হাত পা তীর তীর করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে ভয়ে, গলা শুকিয়ে আসছে। তৌসির হাত বাড়িয়ে নাজার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে নাজা এক লাফে উঠে বসে, তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রিবেলাও গরুগিরি করতে মন চাই? তৌসির নাজার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুঁচকে বলে, আমার ফ্যাত ফ্যাত কইরো না তো। আপনি বালিশ নিয়ে গেলেন, আমি কোথায় ঘুমাবো? আমার বাহুতে। এ বলে তৌসির বালিশটি নিজের মাথার নিচে রেখে নাজাকে জোরে নিজের ডান হাতের বাহুতে শুইয়ে বলে, এবার ঘুমাও। নাজা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্তে, তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতে মাথা রেখে শুয়ে পড়ে। তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিছু করার নেই। তৌসির ধীরে ধীরে নাজাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে। তৌসিরের হাতের স্পর্শে নাজা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে। ভয়ে এক লাফে উঠে বসে তৌসিরের থেকে দুহাতও দূরে সরে যায়। এটি দেখে তৌসির ভুরু কুঁচকে নাজার দিকে তাকিয়ে বলে, কি হইল, এমনি লাফাও কেন? নাজা তৌসিরের কথাই কিছু বলে না, জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়। তারপর নিজেকে ফের বোঝায়, যত যাই হোক এটা তৌসিরের হক, নাজার কোনো অধিকার নেই ছটিফুটি করার। নাজা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে এক টানে নিজের বক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাজার পিঠ থেকে যায়। শরীর জ্বলে যাচ্ছে নাজার, যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতি যন্ত্রণায়। কিন্তু ওর কিছু করার নেই, এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাজা শুয়ে রয়। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞেস করে, কালকে কয়টার সময় বের হবা? তৌসিরের উষ্ণ শ্বাস নিজের ঘাড়ে পড়তে নাজা কেঁপে ওঠে বার কয়েক। নাজা হাত দিয়ে তৌসিরকে কিছুটা পিছনে ঠেলে দিতে দিতে বলে, এ এ 11টার দিকে, 4:30 অবধি থাকবে। তৌসির নাজার অসুস্থতা হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয়। এখানে হয়তো অসুস্থতা হবে না, অস্বস্তিতা হবে। তৌসির নাজাকে জিজ্ঞেস করে, তা এখন এই ইংলিশ টিংলিশ শিখা কি করবার? করতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু এখন সবে বৃথা, আমার সব কষ্ট বৃথা। তৌসির বলছে, কয় বছর ধরে পড়তাছো? নাজা বলছে, এসএসসি দিয়েই শুরু করেছিলাম প্র্যাকটিস। তৌসির বলছে, তা এই আইএলটিএস কেন এত কষ্ট কইরা করতাছো? লন্ডন যাওয়ার লাইগা নাকি অস্ট্রেলিয়ায় চাচার কাছে? নাজা তৌসিরের কথায় কিছু সময় চুপ থাকে, তারপর বলে, নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে, কিন্তু তার সম্ভব হলো না। তৌসির নাজার কথায় বেশ কিছু সময় চুপ থাকে, তারপর বলে, দেখো, তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে, তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। নাজা বলছে এবার, থাক, প্রয়োজন নেই, আমি যাব না আর কোথাও। নাজার কথায় তৌসির আর কিছু বলে না, চুপচাপ একটু এগিয়ে এসে নাজার ঘাড়ে থেকে ওর কুকরানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘষে নেয়। নাজার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, রাগে শরীর খাখা করছে। নাজা ভয়ে নিজের ওপরে রাখা তৌসিরের হাতের আঙুল চেপে ধরে আমতা আমতা করে বলে, কি করছেনটা কি? তৌসির মৃদু হেসে বলে, তোমার গন্ধ মাখছি। নাজা তৌসিরের কথার প্রত্যুত্তরে কঠিন গলায় বলে, তা আগে কত নারীর গন্ধে মেখেছেন? যদি বলি তুমিই প্রথম। আমি মরে গিয়েও জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না। নাজার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কারো ওপর যদি তোমার বিশ্বাস না থাকে, তবে সে যদি মহা সত্যবাদীও হয়, তারপর তোমার তার সব কথা মিথ্যা মনে হবে। নাজার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ নয়। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় কথা নাজার ঠিক হজম হয় না। নাজা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাজাকে নড়তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে, এত নইরো না, লুঙ্গির গিট খুইলা যাইব। নাজা আর তৌসির বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই কিছু সময় আগে বাড়ি হতে। তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি, সাথে তো আছেই একটা কালো মুজিব কোট। নাজা কালো বোরকায় মোড়ানো চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তৌসির হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন অবধি। গাড়ি স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। নাজা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে। তৌসিরকে বউ নিয়ে হাঁটতে দেখে পথিমধ্যে সবাই আর চোখে দেখছেন নাজার দিকে। এতে বড্ড অস্বস্তি হচ্ছে।
তৌসির সবাইকে এভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতে নাক মুখ কুঁচকে বলে, শাওয়ার এক মানুষজন, এদের লাইগা বউ নিয়ে একটু হাঁটতেও পারবো না। নাজা গালি শুনে নাক মুখ কুঁচকে ফিসফিস করে বলে, সব সময় এক গালি। তৌসির নাজার কথায় ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তালুকদারের মাইয়া, গালি দিলে মন শান্তি হয়। মন মেজাজ ভালো রাখতে হলে অন্তত গালি চর্চা করা জরুরি। নাজা আর কিছু বলে না এটা শুনে, কারণ বলার মতো কিছুই নেই। এদের মতো মানুষের সাথে তর্কে না জড়ানোই উত্তম। কিছু সময় হেঁটে নাজা আর হাঁটে না, দাঁড়িয়ে যায় আর হাঁটতে পারছে না। স্টেশন এখনো অনেক পথ বাকি। এত হাঁটা নাজার রুচির মধ্যে পড়ে না। তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায়। তারপর পিছনে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইল, আও না কেন? আমি আর হাঁটতে পারছি না, গাড়ি নিন। তৌসির নাজার কথায় বিরক্ত হয়ে বলে, নবাবের বেটি, চুপচাপ চল। এই রাস্তায় তোর বাপ গাড়ি নিয়ে বইসা আছে যে তুই গাড়ি চড়বি? কথায় কথায় বাপকে টানতে দেখে নাজা দাঁত চেপে বলে, আমি যাব না গাড়ি ছাড়া, আগে গাড়ি নিন। তৌসির নাজার জেদ দেখে নিজের লুঙ্গির কোণ তুলে দু হাতে তুলে দিয়ে নাজার কাছে আসতে আসতে বলে, চুপচাপ চল, সাওয়াগিরি করিস না এই মাঝ রাস্তায়। নাজাও নাছরবান্দা, তাই তো ঘাড় তেরামি করে উত্তর দেয়, আমি হেঁটে যাব না গাড়ি ছাড়া, আপনি গাড়ি রিজার্ভ করুন। তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, লুঙ্গির নিচে আন্ডার প্যান্ট পরি না পয়সার অভাবে, আর তুই গাড়ি রিজার্ভ মারাস? ভাই, আমি একটা আন্ডারওয়্যার কিনে দেবো, তাও তুমি পইরো ভাই। আচ্ছা, আবার গল্পে আসি। নাজা তৌসিরের কথায় বড্ড লজ্জায় পড়ে যায়। সি, কি বানি! তারপরও বলে, আমি গাড়ি ছাড়া যাব না। তৌসির নাজার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে। তারপর বলে, তুই না গেলে না যাস, পরীক্ষা তো আর আমার না, আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার কথা শুনে নাজা ঘাবড়ে গিয়ে আর একটা শব্দও ব্যয় না করে চুপচাপ সামনে আগায়। তৌসির এটা দেখে আপন মনে বলে, এত নাটক ঝুলাইছে দয়াল আমার গলায়। এ বলে নিজের ডান হাতে দিয়ে লুঙ্গি ধরে তুলে আর বা হাত দিয়ে নাজার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। নাজা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ছাড়ুন, হাত ধরলেন কেন? তৌসির নাজার হাত শক্ত করে ধরে বলে, রাইতে আমার কোলে ঘুমাইতে পারো আর দিনে হাত ধরতে ফ্যাত ফ্যাত করো? নাজা তৌসিরের মুখের এই বিষাক্ত বাণী শুনে রাগে ফাটতে শুরু করে। কত বড় কথা বলল! নাজা ফিসফিসিয়ে রাগী গলায় বলে, আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাইতে, তখন দেখবেন কি করি। সেদিনের মতো বিশ্ব ঢুকাইয়া দিব লুঙ্গির নিচ দিয়া। নাজা সামনে পা ফেলতে ফেলতে বলে, সেদিন তো সরিয়ে নিয়েছি, আজ রাতে আর সরব না। এই, তুই তো দেখি বউ নামের শত্রু। নাজা তৌসিরের কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, শত্রু ঘরের মেয়ে বিয়ে করেছেন, তাহলে শত্রুই তো হবে। তুই শত্রু ঘরের মাইয়া হইলেও এখন তুই আমার বউ, আর আমি আমার বউরে সবচেয়ে আপন মনে করি, যদিও হয় শত্রু। নাজা তৌসিরের কথায় ওর দিকে তাকিয়ে বলে, প্রেম তো দেখে বাটি বাটি হয়ে গলে পড়তেছে। তৌসির নাজার কথায় ক্ষীণ হাসে। তারপর বলে, এটা প্রেম না, এটা খালি দায়িত্ব। আর তোমার বয়স অনেক কম, তাই তোমার প্রতি আমার ভাবনাটাও বেশি। তৌসিরের কথা শুনে নিঃশব্দে কিছু সময় চেয়ে রয় নাজা তৌসিরের মুখ পানে। কি মিঠা বাণী ঝাড়লো ওর তিতা মুখ থেকে। তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে। সিএনজির ড্রাইভার মাথা বের করে দাঁত কেলিয়ে হেসে বলে, ও তৌসির ভাই, কই যাইবেন? 1 টাকা দিতাম নাকি আপনারে? তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, দরগা গেট যাইমু। ও, তাইলে আয়েন। সাথে কেডা? আপনার বউ? আমাদের ভাবি নাকি? তৌসির ওর কথায় নাজার দিকে এক নজর তাকায়, তারপর তার দিকে তাকিয়ে বলে, না, আমার মাইয়া, বউ না। নাজার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি বলছে কি এই তৌসির? ড্রাইভার লাইক এটা শুনে বলে, সি সি, কি যে কন ভাই, আমি জানি এটা আমাগো ভাবি। ওর কথায় তৌসির নাজাকে গাড়িতে উঠতে উঠতে বলে, যখন জানোস তাহলে আর জিজ্ঞাস কেন, চল তাড়াতাড়ি। লায়েক আর কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় বাইরে এদিকে ওদিকে তাকিয়ে তৌসির লায়েককে জিজ্ঞেস করে, এই লায়েক, পেঁয়াজের কেজি কত আইলো রে? লায়েক হাবলার মতো হেসে বলে, ভাই আর কইয়েন না, গতকাল রাইতে 70 টাকা ছিল, আজ সকালে 80 টাকা হইয়া গেছে। তৌসির দামের কদর শুনে বলে, যেই দাম বাড়তাছে সব কিছুর, 3 পথের মোড়ে থালা নিয়ে বসতে হইব দেখতাছি।
লায়েক হাসি দিয়ে বলে, কি যে কন ভাই, আপনাদের পয়সার অভাব আছে নাকি? পয়সার অভাব কার নাই ভাই, কত! এই দুনিয়ায় অভাব আর অভাব, খালি অভাব। তাও ঠিক কইছেন ভাই, অভাবে করে নষ্ট স্বভাব। তৌসির তখনই বাইরে তাকিয়ে দেখে একটা জমি কুড়া হচ্ছে। এটা দেখে বলে, শাওয়ার নাতিরা সব জমি জমি কুইরা খাইয়া নিতাছে। লায়েক হাসি দিয়ে বলে, কি কমু ভাই, মানুষে কিছু বোঝে না, গরিব কৃষকগুলার মাথার ওপর ছাদ ভাঙে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাবতাছি এবার বৈশাখ মাসে আমরা খ্যাত করবো না, গ্রামের কৃষকদের দিয়া দিব খ্যাত করার লাইগা। কি করব, সংসার তো চলাইতে হইব গো। লায়েক বলে, আপনারা আসেন বইলাই ভাই, এখনো এই গরিবদের মুখে দুমুঠো ভাত জুটে। এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোনো বাল তো ছিঁড়তে পারি নাই মানুষের লাইগা, তাই এই বাল ছিঁড়ে আর কি করমু। লায়েক অট্টহাসিতে ফেটে পড়ে বলে, আপনার মুখের গায়েলগুলো অনেক ভালো লাগে ভাই। আমি যে তৌসিরের বদলে গায়েল দিচ্ছি, তোমাদেরও কি এমন অবস্থা? আমার মুখের গায়েল ভালো লাগছে? আচ্ছা, কমেন্ট করে জানাও, বুঝছো? আবার গল্পে আসি। নাজিয়া চুপচাপ এতক্ষণ এদের কথাবার্তা শুনছিল। তৌসিরের মুখের গালি শুনে মেজাজ খারাপ হয়ে যায়, শুধু গালাগালি আর গালাগালি। নাজার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচ্চু ফোন দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। চুপচাপ ফোন ধরে ক্ষীণ গলায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর আম্মা? নাজা গরম গলায় বলে, এই তো আলহামদুলিল্লাহ, তোমার? আমিও আছি একরকম। আজ পরীক্ষা না, কখন যাচ্ছিস? এই তো গাড়িতে যাওয়ার পথে। কে নিয়ে যাচ্ছে? নাদের এসেছে? না, মাস্টার চাচ্চু আসেনি, উনি নিয়ে যাচ্ছেন। তৌসির সাথে আছে তোর? জি। আচ্ছা, ওনার কাছে দে তো। নাজা তৌসিরের দিকে এক নজর তাকায়, তারপর ফোন এগিয়ে দিয়ে বলে, আপনার সাথে কথা বলবেন। তৌসির ভুরু কুঁচকে বলে, কে? মারজান চাচ্চু। তৌসির নাজহার কথায় নাজহার থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, কেমন আছেন? মারজান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা, বলো তো। যাই হোক, আপনার কি অবস্থা? তৌসির মারজানের কথা শুনে তাচ্ছিল্যের সুরে বলেন, আপনাদের মতো গাদ্দারের মাইয়া ঘরে তুইলা আর কেমনে ভালো থাকমু, তারপরে দয়ালের দয় পাক্কা আসি। নাজা দাঁত চেপে বসে রয়। সবসময় তৌসির এমন করে, ওর বাপ চাচার পিছনে না লাগলে হয় না। মারজান চাচ্চু বলেন, আমাদের মেয়েটাকে আগলে রেখো বাবা, বড্ড আদরের। আদরে তো আমিও রাখতে চাই, কিন্তু আপনাদের মেয়ে তো মুনাফেকি ছাড়া আর কথাই কয় না আমার লগে। মারজান চাচ্চু বলছে, এবার ওর বয়সটা কম, একটু বুঝাবেন, খুব জেদি। তৌসির বলছে, চিন্তা করবেন না, বউ আমার, তাই ভালো রাখার দায়িত্বও আমার। আচ্ছা তাহলে ভালো থাকুন, নাজার কাছে একটা বার দিন। তৌসির নাজার কাছে ফোনটা দেয়। মারজান নাজাকে বলেন, তোর যা রাগ আর জেদ ঝাড়ার ঝাড়িস, মনে রাখিস ও আমাদের শত্রু। যদি সুযোগ পাস, কোপ দু একটা মারিস। আচ্ছা আমি রাখি। তৌসির নাজার দিকে আর চোখে চেয়ে রয়। হাত লেগে ফোনের সাউন্ড বেড়ে যাওয়ায় তৌসিরও একথা শুনতে পায়। নাজা লজ্জায় পড়ে যায়। তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে, কইছিলাম না তোর বাপ চাচা সবগুলা খানকির পোলা, সবগুলাই গাদ্দার, কোনোটা ভালো না। নাজা তৌসির কথার প্রত্যুত্তরে বলে, তাতে আপনার কি? মনে রাখুন একটা স্পষ্ট কথা, আমার বাপ চাচা যদি মহা খারাপও হয়, তারপরও আমি তাদের পক্ষে, তাই এসব বলে কোনো লাভ নেই। তৌসির নাজহার কথায় তাচ্ছিল্য হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে, সবাই বাড়ি পড়লে এমনি পক্ষ দেওয়া ছাড়বি। ভাই, কি ধরনের আল্টার লেজেন্ডারি কথা এইসব ভাই! আল্লাহ, আমিও আমার আঞ্চলিক ভাষায় ফিরে আসছি, বুঝছো? এগুলা কিন্তু আমার আঞ্চলিক ভাষা, মানে উপন্যাসের ফাঁকে ফাঁকে আমি যে কথাগুলো বলছি, এগুলা কিন্তু আমার আঞ্চলিক ভাষা। পরীক্ষা শেষে এসে আসরের নামাজ পড়ে ঘুম পাড়ছে নাজা। আজ সারাদিন তৌসির ওর সাথেই ছিল। তৌসির পার্টি অফিসেও যায়নি আর। নাজা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়ে আছে। গায়ে কাঁথা জড়িয়ে কোকড়ানো তরঙ্গের মতো চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে বিছানায়। নাজার 5 নাম্বার চাচা মিরাজের বড় ছেলে তালহায় ভাই এসেছেন শিকদার বাড়িতে। আসার কারণ, নাজার 3টা বিড়াল রয়েছে, ওগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাজাকে ছাড়া।
তাই তাদের দিতে এসেছে তালহা ভাই। যদিও উনি আসতে চাননি, দাদাজান পাঠিয়েছেন। নয়তো কে আসতে চাইবে নিজের পছন্দের নারীর শ্বশুরবাড়ি? হ্যাঁ, তালহা ভাই হলেন নাঝার শ্যামপুরুষ। তালহা ভাই বড্ড ভালোবাসেন এই জেদি ঘাড়তারা নাঝাকে। তিনি জানেন নাঝাও ওনাকে পছন্দ করে, কিন্তু আফসোস, তাদের পরিণতি বিচ্ছেদে। তালহা ভাইকে তৌসির নিয়ে এসেছে নাঝার কাছে, তাদের রুমে, যাতে উনি দেখা করে বিড়ালগুলো দিতে পারেন। তালহা ভাই এসে ওকে ঘুমিয়ে দেখে তৌসিরের দিকে এক নজর তাকিয়ে বলেন, ভাই, ওকে জাগানোর প্রয়োজন নেই, থাকুক ঘুমে, আমি চলে যাই। তৌসির নাঝার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, না না, আপনি এসে বন, আমি ডাইকা দিচ্ছি। তালহা ভাই আর কি বা করবেন, চুপচাপ এগিয়ে এসে বিছানার এক কোণে বসেন, চারপাশে এক পলক তাকান। আজ ওনার রুদ্ররাগিনী অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। তালহা ভাই নির্মল নয়নে চেয়ে থাকেন ঘুমন্ত নাঝার পানে। চোখের কি ভয়ঙ্কর তৃষ্ণা, আজ কদিন পর দেখলেন। প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটিবার আপন প্রণয় রানীকে দেখার জন্য। তৌসির নাঝার দিকে ঝুঁকে ওর বাহু আলতো টেনে বলে, নাঝা, ওঠো, কে এসেছে দেখো। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নাঝা ঘুমের ঘরে চিৎকার করে বলে ওঠে, রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এখন বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তৌসির নাঝার কথায় ওকে এক টানে তুলে মনে মনে বলে, মান সম্মানের কিছু রাখতো না এই নাদান। রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এই কথাখানি তালহা ভাইয়ের কর্ণপাত হতেই মনে হয় উনার কলিজাটা কেউ অল্প অল্প করে ধীরে ধীরে টেনে বের করে নিল। তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে, অস্থির হয়ে পড়েছেন উনি। হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করেছে, নিজেকে দমিয়ে রাখা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তৌসির নাজাকে এক টানে তুলে বসায়। নাজা চোখ কষতে চোখ খোলে। সামনে যেই না তালহা ভাইকে দেখে, অমনি ভেতর স্তব্ধ হয়ে যায়। শরীরের রোম খাড়া হয়ে যেতে শুরু করে। তৌসির ওর ওড়নাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলেন, নাও, ভাইয়ের লগে কথা কও, আমি গোসল দিয়ে আই। এ বলে তৌসির ওয়ার্ড্রোব থেকে একটা কালো আর নীলচেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে, রেখে যায় পিছনে দুই অবক্তাকে, যারা কিনা একে অপরকে বলতে পারেনি দুজনে অমরণ ভালোবাসে। নাজা ঘোর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালহা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুক ধরফর করছে, মনে হচ্ছে এই বুঝি অন্তরে কেউ বিষাক্ত কাটা ফুটিয়ে দিল। নাজা তালহা ভাইয়ের সামনে দাঁড়াতেই উনি চোখ তুলে তাকান অসহায় চোখে। এক পলক ওর দিকে তাকিয়ে আর জিজ্ঞেস করেন, কেমন আছিস? নাজা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখে অদ্ভুত দৃষ্টিতে আলগোছে তালহা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তালহা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটি ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেট খাওয়া কালচে খয়েরি ঠোঁট, ক্লিন শেভের শ্যামলা চেহারায় বড্ড মায়াবী লাগে এই পুরুষটা। নাজা কিছু সময় চুপ করে তাকিয়ে থেকে উত্তর দেয় মেকি হেসে, ভালো থাকতে দিয়েছেন, ভালো থাকবো। তালহা ভাই চোখ নামিয়ে নেন। নাঝার কথায় বিয়ের কথা শুনেই পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাঝা তালহা ভাইয়ের কাছে, কিন্তু আফসোস, তালহা ভাই শোনেননি, বিন্দুমাত্র ভুরুক্ষেপ করেননি। পরিবারের সম্মানের ন্যায় চেয়ে বলেছেন নাঝাকে, তোর আবেগ, আমি ভালোবাসা নই। এ কথাখানে যতবার নাঝা ভালোবাসা প্রকাশ করেছে ততবারই উনি বলেছেন আবেগ। আবেগ বলতে বলতেই পর হয়ে গেল ও। নাঝা দেখে তালহা ভাই ঘেমে গেছেন, তাই আগে যেমন ওনাকে পানি দিত, তেমনি আজও তালহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, নিন তালহা ভাই, পানি খান। তালহা ভাই অক্ষুণ্ণ চোখে নাঝার হাতে ধরা গ্লাসের দিকে তাকান। ওর হাতে চুরি দেখে এক নিরুপায় চক্ষু সম্ভার নিয়ে নাঝার ন্যায় তাকিয়ে বলেন, অন্যের নামে চুরি পরা হাতে আমায় পানি দিচ্ছিস? এই পানি আমার গলা দিয়ে নামবে না। নাঝার কলিজায় লাগে তালহা ভাইয়ের আধার গ্লানির আর্তনাদ। চুপচাপ পানির গ্লাসটা জায়গা মতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর নিস্তেজ গলায় বলে, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে, আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। তালহা ভাই নাজার কথায় বুক ভরা বিমর্ষ নিয়ে মৃদু হেসে বলেন, আমাদের মিলন কখনো হওয়ারই ছিল না। হ্যাঁ, ছিল না, তো আপনি চাননি, তাই এটা হয়নি। তালহা ভাই নির্মূল হেসে বলেন, কিছু জিনিস চাওয়া সাধ্যের বাইরে থাকে। নাঝার চোখে পানি চলে এসেছে ধীরে ধীরে, বুক ফেপে উঠছে বারবার কষ্টে, কিন্তু কিছু করার নেই। ক্ষীণ গলায় বলে, হঠাৎ আমার শ্বশুর বাড়িতে এলেন যে, লাশ অবস্থায় দেখতে এসেছেন বুঝি?
তালহা ভাই নাজার থেকে চোখ সরিয়ে নিয়েছেন। তবে ওর এই কথা শুনে আবারও নাজার মুখ পানে কাতর দৃষ্টিতে তাকান। আজ ওনার প্রেম সঞ্চয়েরইনি মুখে অভিমানের চাপ স্পষ্ট। আজ তালহা ভাইয়ের কঠোর অলসতার অভিমানে নয়নদয়ে জ্বলছে সিক্ত অনুরাগে। এ অভিমান দেখে তালহা ভাই মেকি হেসে বলেন, জানিস, অভিমানশীলা রমণীরা নীরবতায় প্রেমকাব্য রচনা করে। তালহা ভাইয়ের কথায় স্রেফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নাজা ওনার পানে। কতটা নিষ্ঠুর উনি! তালহা ভাই বুঝেন এখানে থাকা আর উচিত নয়, তাই উঠতে উঠতে বলেন, আমি যাই রে, তোর বিড়ালগুলো দিতে এলাম। নিচে লিভিং রুমে ৩ জনকে রাখা আছে। নাজা ওনাকে যেতে দেখে আলতো সুরে বলে, আর একটু থাকা যায় না, একটুখানি সময়? তালহা ভাই ওর কথায় হেসে বলেন, কি করব থেকে? থেকে গেলেই তো আর তুই আমার হবি না। নাজার ভেতরটা ফেটে পড়তে থাকে। মনে হচ্ছে পাহাড় ধসে পড়ল এর ওপর। এভাবে যদি আগে বলতেন তাহলে মুহূর্তেই ওনার নামে ১০-১২ বার কবুল বলে দিত নাজা। আজ বলতে পারবে না, আর আজ এমনই কথা বলছেন তিনি। নাজা তালহা ভাইকে বলে, ওপারে হব, আপনি ওপার অবধি অপেক্ষা করবেন তো আমার? তালহা ভাই নাজার কথায় মুচকি হাসেন, কারণ তিনি জানেন এটা বাস্তব নয়। আর কিছুদিন পর নাজা তালহা ভাই বলতে কেউ আছে ভুলে যাবে, নিজের সংসারে মন দেবে। তাই এসব আশা সবই বৃথা। তালহা ভাই মুচকি হেসে যেতে যেতে বলেন, ভালো থাকিস, আমি গেলাম। এ বলে উনি সামনে আগান। পা তীর তীর করে কাঁপছে। পা ফেলতে ইচ্ছে হচ্ছে না। মন চাচ্ছে কিছু সময়, আরো কিছু সময় নিয়ে প্রিয় নারীর সঙ্গ দিতে, দুগাল কথা বলতে। সে কথা হোক না তিক্ত, তারপরে তিক্ত কথা বলতেন, কিন্তু তা যে সম্ভব নয়। নাজা অসচেতন হয়ে কাতর চোখে তালহা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আসব, আমি আপনার কাছেই আসব। আপনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বাঁচা। আমাদের দেখা হবে আবার। ওর কথা কর্ণপাত হতে আপনা আপনি থেমে যায় তালহা ভাইয়ের পা। উনি ঘাড় ফিরিয়ে নাঝার ন্যায় তাকিয়ে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলেন, এ জীবনে আমাদের আর কখনো দেখা হবে না। এ বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী, এটা অনুভব হতে অন্তরে বাঁধ ভেঙে যন্ত্রণার ঢেউ উপচে পড়ছে। অন্তর কাঁপছে যন্ত্রণায়। হাত পা ভেঙে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে। পা ফেলতেও কষ্ট হচ্ছে। শরীরে আর শক্তিই নেই। নাজার আর্তনাদ কলিজা বিচ্ছিন্ন করে। ব্যথায় নত করে নিয়েছে। তালহা ভাই বেরিয়ে যেতে নাজা দৌড়ে এক প্রকার বেলকনিতে যায়। উদ্দেশ্য শেষ দেখা, একটিবার তালহা ভাইকে দেখে নেওয়া। নিচে অনেক জোরে জোরে গানকে বাজাচ্ছে। এতে নাজার আরো বেশি যন্ত্রণা হচ্ছে। কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে বেলকনিতে আসায়, কিন্তু তা নাজার রুমে যায় না। বেলকনির কিনারায় এসে রেলিংয়ের হাতলে ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত পর তালহা ভাই বাড়ির সদর দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য। আর নাজা নিরস্ত্রয় নেত্রে চেয়ে রয় ওনার যাওয়ার পানে। ভেতরটা গলে পড়ছে। নাজা বুঝতে পারছে তালহা ভাই হাঁটতে পারছেন না। জোর করে শরীর টেনে হাঁটছেন। পা বারবার আটকে যাচ্ছে। উনি এলোমেলো পা ফেলছেন। নাজার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ওর আর তালহা ভাইকে পাওয়া হলো না। এই ভবনে সবার আপন মানুষ আছে, কিন্তু আল্লাহর পর তালহা ভাইয়ের আপন বলতে নাজাই ছিল। আজ সেও পর হয়ে গেল। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তালহা ভাই থেমে যান গেটের সামনে গিয়ে। তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাজার বেলকনির দিকে তাকান। দেখতে পান ওনার নাজা ওনার ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে, আর সেই চোখে পানিও। হয়তো এই চোখ বলছে, আর একটু থাকেন না, একটুখানি সময় থাকুন। নাজা তালহা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে। চোখ বেয়ে সমান তালে পানি ঝরতে থাকে। আর মন বলে, আর একটু থাকুন না, আর একটু। তখনই স্পিকারে বেজে ওঠে, ऐसे ना जाओ प्रिया, ऐसे ना जाओ प्रिया, जुदा है रहने सारी तुझसे मेरी, जा राझन राझन तू भी क्या याद रखेगा, जाहिर ने तेनु छोड़ दिया, लख समझो न मेरी, तन दिल समझ नहीं पाता, मांगे तेरी खैरियन, सोना था तेरी भी झूठा, रंग दो दियोन में छूटा, कैसे ভুলাউন ভারিয়ান। আচ্ছা, এই গানটা আমি আসলে পারি না, বুঝছো? ওই জন্য আমি রিডিং আকারে পড়লাম। আমি মাত্র একবার শুনলাম, তারপরে সুর দেওয়ার চেষ্টা করলাম, খুবই বেসুরো লাগলো। ওই জন্য শেষের লাইনটুকু আমি এভাবে পড়লাম, বুঝছো?
নাজার এই গানটা শুনে হাউমাউ করে কান্না করে তালহা ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তালহা ভাই আর থাকেন না। চুপিসারে চোখ মুছে এক প্রকার দৌড়ে বেরিয়ে যান শিকদার বাড়ি হতে। উনি যেতেই নাজা শব্দ করে কেঁদে দিয়ে বলে, আজও আমার চোখে অসহায় চাহনি আপনি বুঝলেন না। আবার কিছু গানের লাইন আছে, খাহিশে जो थी मेरी बस तुझको पाने की, उहा से ओ ही मेरी बस ख्वाहिशे ही रह गई। आ ख्वाहिशे जो थी मेरी बस तुझको पाने की, ख्वाहिशे ने ओ ही मेरी बस ख्वाहिशे ही रह गई। मैंने भी ना छोड़े तुझे बस रोई रोआ उन्हें खुद से, उन दिल को সামহাজ সামহাজ বালরা তারা পাদ বলতেই পারছি না আমি। শোনো, এটা আমি বলতেই পারছি না, এখানে ইংরেজিতে লেখা, তাও আবার হিন্দি কথা। আমি কি হিন্দি কথা পারি? তোমরাই বলো। যাই হোক, একটু কি বাদ দিও, আর রাগ হলে কাটি দিও, বুঝছো? একটা রুমে এই গান স্লো বিটে বাজছে, চারিদিকে আফসা আলো ড্রিম লাইটের। এই ক্ষীণ আলোর রুমে বসে আছেন একজন, দেওয়ালে পিঠ ঠেকিয়ে, হাতে একটা কলম, উনুর ওপরে রাখা একটা ডায়েরি। তিনি ডায়েরিতে কিছু লিখছেন। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, এতে তার হাতে ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। ডায়েরির পাতায় সে তো লিখছে ঠিকই, কিন্তু মন দিয়ে লিখতে পারছে না, হাত কাঁপছে বারংবার। তারপর লিখছে, প্রিয় প্রাণ সঞ্চারিণী, জানি তোকে কখনো আমার পাওয়া হবে না, তারপরও এই বোকা আমি তোকে ভালোবেসেছি, তোর মায়ায় নিজেকে ডুবিয়ে নিয়েছি। আমি জানতাম ইকরাব তোকে আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরও ভালোবেসেছি। জানিস কেন বেসেছি? এই ভেবেই বেসেছি, যদি আমার নিয়তি আমার উপর একটুখানি দয়া করে আর কোনোভাবে তুই আমার হয়ে যাস, সেই আশায় বেসেছি। কিন্তু দেখ, আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি, একটুখানি দয়া করেনি। তুই আমার হোসনি। পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতে, তবে কি এমন ক্ষতি হতো? খুব বেশি কি ক্ষতি হতো? হয়তো হয়ে যেত, তাই তো একটু আমার হোসনি। আমি আজও তোর সেই খিলখিলিয়ে হাসিতে মাতোয়ারা। তুই আমার অন্তরের গহ্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাঁচার আশা, যা আজও নিভে যায়নি। এ বলে তিনি নিজের চোখের পানি মুছলেন। গলা শুকিয়ে আসছে যন্ত্রণায়। তবুও কলম থামল না। আবারও কাপা হাতে লিখলেন, তোকে পাইনি এতে দুঃখ নেই, কিন্তু তোকে বলা হয়নি যে, তুই বলতেই আমি নিঃস্ব, আর হয়তো কখনো বলাও হবে না। তুই আমার হওয়ার ছিলি না, তাই হোসনি। কিন্তু মন যে বড্ড বেহায়া, তুই অন্য কারো। অথচ আজও তোকে নিয়ে বুনি হাজার স্বপ্ন, না পেয়েও পাওয়ার লোভে কিছু ছাড়ে না। কখনো মনে হয় হয়তো কোনো জন্মে অন্য কোনো আকাশের নিচে আমরা সত্যি এক হব। সেদিন তোর হাত ধরতে আর কোনো বাধা থাকবে না। আর যদি তাও না হয়, তবুও জেনে রাখিস, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে আমি কেবল তোরই নাম লিখে যাই, চির অপূর্ণ প্রেমিক। তৌসির তাড়াহুড়ো করে রুমে ঢুকে নাজা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে। হঠাৎ তৌসিরকে এমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায়। তৌসির কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে কিছু খোঁজে। কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়ে নাজাকে উদ্দেশ্য করে বলে, নাজা, এখানে 12টা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল, ওগুলো দেখছো? নাজা পাউডারের কথা শুনে তৌসিরের দিকে তিক্ত নয়নে চেয়ে বলে, পাউডার বলছেন কেন? ওগুলো ড্রাগস বলুন না। তৌসির নাজার মুখ থেকে এসব কথা শুনে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলে, ও, তুমি দেখছো? ওগুলো কই? তাড়াতাড়ি দাও। নাজা আশেপাশে আলসেমে চোখে চোখ বুলিয়ে তারপর সোজা উত্তর দেয়, ওগো, ওগুলো আমি ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছি শুনে তৌসিরের মাথা নষ্ট হয়ে যায়। ক্রোধে উন্মুক্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে নাজার দিকে তেড়ে এসে বলে, কি কস মাগি, তুই এরকম কাজ কেমনে করলি? তৌসিরের মুখে এমন বিশ্রী গালে শুনে রাগে আঁচে পুড়ে যায় সারাটা দেহ নাজার। তাই দাঁত চেপে বলে, যা শুনেছেন তাই বলেছি, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির নাজার সামনে এসে দাঁড়ায়। রাগ তার বুকে গুমড়ে উঠেছে। ওর একটি নিঃশ্বাস বজ্রপাতের সমান। তৌসির হুঙ্কার দিয়ে বলে, নাদানের বাচ্চা, চুপচাপ বের কইরা দে, নয়তো তোর কলিজার উপর উঠে আজান দিমু, মুনাফেকি সারাইয়া দিমু একদিনে। নাজার বড্ড ভয় লাগতে শুরু করে, কিন্তু তারপরও সাহস নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির লুঙ্গির কোণ তুলে হাতে নিতে নিতে বলে,
একটানে ধইরা শাওয়া ফারাই আনিমু। চুপচাপ বের কর। কাস্টমার টাকা দিয়া দিছে। নাজা সোজা উত্তর দেয়, আমি বললাম তো ফ্লাশ করে দিছি। তো কোথা থেকে পাবো? তৌসির অগ্নিচক্ষে নাজাহার ন্যায় তাকিয়ে ওর দিকে হাত বাড়ায়। উদ্দেশ্য গলা টিপে মেরে ফেলা, ধ্বংস করে দেওয়া। তৌসিরের কাছে কোনো কিছুর মাফ নেই। আচ্ছা, আমি ভেবে পাচ্ছি না আমি এতগুলো গালিগালাজ করার পর আমি ভিডিও শেষে সালাম দিব কিনা। বাইরে আমার নিজেরই লজ্জা লাগছে। তারপরও বলি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? জানি এই ভিডিওতে অনেক খাস্তা বকা লাগছে, বুঝছো? অনেক গালিগালাজ কেমন জানি লাগছে। কিন্তু তারপরও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছো না। ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।